সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যকেন্দ্র, প্রতিদিন রোগীর ভিড়। এমন একটি স্বাস্থ্যকেন্দ্রের মূল যে বিল্ডিং সেটাই বেহাল। স্টাফ কোয়ার্টার্সের অবস্থা আরও খারাপ। বৃষ্টি হলেই এখানেও জল চুইয়ে ঘরে ঢুকে যায়। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা। এখানেই গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আশপাশের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বড় ভরসা 10 বেডের স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন এখানে রোগীর ভিড়। 2 জন চিকিৎসক রোগী দেখেন, নার্স 4 জন। এমন একটা স্বাস্থ্যকেন্দ্রের মূল বিল্ডিংটাই বেহাল। দেওয়ালে ফাটল, খসে পড়ছে প্লাস্টার। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই 7টি স্টাফ কোয়ার্টার্স, প্রত্যেকটারই ছাদের জায়গায় জায়গায় ফাটল, তাই বাঁধা হয়েছে ত্রিপল। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে ঘরে জল ঢোকে। চরম সমস্যায় চিকিৎসক এবং নার্সরা। স্থানীয় বিল্ডিং সংস্কারের দাবিতে সরব। সিস্টার থাকবে কি করে বলুন? যে নারকেল পাতার চাপাতে কি মানুষ থাকতে পারে? এত বর্ষাতে মানুষ থাকবে কি? আমরা যদি ডাক্তারবাবুকে ডাকতে আসি, ডাক্তারবাবু দাঁড়িয়ে আছে, পেপার পেতে শুয়ে আছে, তাহলে এখানে কি থাকা সম্ভব? প্রচুর জল পড়ছে, দিদিমণিরা থাকতে পারছে না, ভেঙেও পড়ে যাচ্ছে। আর কি করে কাজ করবে? কারেন্ট নাই, আর তোমার জেনারেটর চালাতে পারেনি, কি করে কাজ করবে? একটা ডেলিভারি এলে তখন এই কারেন্ট থাকে না। আমাদের আর্থিক অনটন প্রায় লোকেরই, সবাই মিলে যদি এই বিশেষ করে বিধায়ক যদি চেষ্টা করে আমাদের এই সমস্যার সমাধানটা করে, তাহলে আমরা খুবই উপকৃত হব। স্টাফে যারা থাকেন তাদের প্রায় সব ত্রিপল দিয়ে ছায়া, ভিতরে হচ্ছে কি এসি চলছে কিন্তু ত্রিপল দিয়ে ছাওয়া, জল পড়ে। অঞ্চল থেকে ত্রিপল দিলে অনেক কোয়ার্টারে চাপানো আছে, অঞ্চল থেকে ত্রিপল দিয়ে রেখে। ডিএমও সাহেবকে কালকে আমরা পাঠিয়েছিলাম, ও ভিজিট করেছে। আগামীকাল আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে যাবে। নার্সিং কোর্টের ছাদ নিয়ে একটু সমস্যা আছে, সেটা আমরা সামনে প্রিপেয়ার করবো। তবে একটা কথা এই প্রসঙ্গে বলি, গদামথুরা 10 বেড থেকে 30 বেডে একটা স্যাংশন আমরা পেয়েছি। আমি খুব শীঘ্রই ওটা 10 বেড থেকে 30 বেড হয়ে যাবে, তখন কিন্তু নতুন করে ইনফ্রাস্ট্রাকচার পুরোটাই তৈরি হবে। পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সুকান্তর পর নতুন রাজ্য সভাপতি শ্রমিক। 26-এর আগে দায়িত্ব শ্রমিক ভট্টাচার্যকে। একমাত্র শ্রমিক ভট্টাচার্যরই মনোনয়ন জমা। গতকাল রাতে শ্রমিক ভট্টাচার্যকে ফোন করেন জেপি নাড্ডা। শ্রমিকের মনোনয়নের প্রস্তাবক সুকান্ত শুভেন্দু। আগামীকাল আনুষ্ঠানিক নাম ঘোষণা। দলীয় নেতৃত্ব সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমাকে বলেছিলেন মনোনয়ন দাখিল করতে। আমি মনোনয়নপত্র জমা দিলাম। সেটা কি কোন পদে? ওই সভাপতি বলেন আপনি যেটাকে, সেই পদে। বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। সভাপতিটা তো একটা বহুমানতা, কন্টিনিউটি। পার্টির কাজ নিঃশব্দে করে চলেছে। প্রতিষ্ঠিত নেতৃবৃন্দের কাছ থেকে বিধায়ক, সাংসদ অনেকে শুভেচ্ছা জানিয়েছে। কোন পথে হাঁটবেন কিছু ঠিক করলেন শ্রমিকদা? 42 বছর ধরে যে পথে হেঁটেছি সেই পথে হাঁটবো। দেখুন, বিজেপির এটা নিয়ম, নির্দিষ্ট সময় পর পর আমাদের প্রেসিডেন্ট নির্বাচন হয়। আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, নতুন প্রেসিডেন্ট আসবেন, বা কি হবে সেটা পার্টি ঠিক করবে। পার্টি যা নির্দেশ থাকবে সেই অনুসারে আমরা পালন করব। আমরা আজকে নমিনেশন করাচ্ছি, কালকে আমরা প্রেসিডেন্টের যদি নির্বাচনের প্রয়োজন হয় তাহলে নির্বাচন হবে। আর যদি একজনই নমিনেশন করেন তাহলে তাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। শ্রমিক ভট্টাচার্যকে শুভেচ্ছা জানিয়েছেন ফেরাদ হাকিমও। শুভেচ্ছা জানাই শ্রমিককে। দীর্ঘদিন ওর সাথে এই অ্যাসেম্বলিতে আমরা কাজ করেছি। ওর নতুন যে ভেঞ্চার, তার জন্য শুভেচ্ছা। সাউথ ক্যালকাটা ল কলেজের খবর এবার নজর রাখা যাক। ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, তোলপাড় রাজ্য রাজনীতি। গণধর্ষণের অভিযোগের জালে প্রধান অভিযুক্ত প্রাক্তন পড়ুয়া ও কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। তদন্ত যত এগোচ্ছে ততই একের পর এক তথ্য পুলিশ হাতে পাচ্ছে। ধৃত মনোজিৎ এবং জায়েবের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তদন্তকারীরা জানতে পেরেছেন 25শে জুন বুধবার কলেজে গণধর্ষণের অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় গ্রেফতার 3 অভিযুক্ত। গ্রেফতারির 1 ঘন্টা আগে
ফার্ন রোডে 2 অভিযুক্ত গ্রেফতারির দিন 6:25 বালিগঞ্জ স্টেশনের কাছে ঘোরাঘুরি। গ্রেফতারির সন্ধে কেন ফার্ন রোডে মনোজিৎ? গ্রেফতারির 1 ঘন্টা আগে কার সঙ্গে দেখা মনোজিতের? জানতে চায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। 3 অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা সিটের। ইতিমধ্যেই তদন্তে পুলিশ জানতে পেরেছে নির্যাতনের মুহূর্ত প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্রের মোবাইল ফোনে ভিডিও করা হয়। পুলিশের অনুমান এই ভিডিও করা হয়েছে একেবারে ছক কষে পরিকল্পনা করে, যাতে পরে এই ভিডিও লিক করে দেওয়া হবে এই হুমকি দিয়ে ছাত্রীটির মুখ বন্ধ রাখা যায়। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পেরেছে গ্রেফতারির আগে মনোজিৎ ও জায়েব কসবা থানার সামনে ঘুরঘুর করছিল। পুলিশ মনে করছে তারা আসলে নজর রাখছিল ছাত্রীর পরিবারের কেউ থানায় গিয়ে অভিযোগ জানাচ্ছেন কিনা। কসবা থানার কাছে পার্কের সামনে দাঁড়িয়ে নজর রাখছিল মনোজিৎ মিশ্র এবং জায়েব আহমেদ। এবার থানার পর বালিগঞ্জ স্টেশনের কাছে ফার্ন রোডে অভিযুক্তদের গতিবিধিতে নজর তদন্তকারীদের। বালিগঞ্জের ফার্ন রোড কসবা গণধর্ষণ কাণ্ডে এই ফার্ন রোডের নাম জড়িয়ে গেল। ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 2 অভিযুক্ত মনোজিৎ মিশ্রা এবং জায়েব গ্রেপ্তার হওয়ার ঠিক 55 মিনিট আগে এই ফার্ন রোডে এসেছিলেন। কিন্তু এই ফার্ন রোডে মনোজিৎ এবং জায়েব কেন এলেন, কার সাথে দেখা করতে এলেন, সমস্তটা এই মুহূর্তে তদন্তের আওতায়। তদন্তকারী আধিকারিকদের দাবি মনোজিৎ এবং জায়েবের যে টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে 6:25 বালিগঞ্জ স্টেশন থেকে 500-800 মিটার দূরে এই ফার্ন রোড, সেখানে তাদের গতিবিধি। সূত্রের দাবি এক ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছিলেন জায়েব এবং মনোজিৎ। কিন্তু কেন? টাওয়ার লোকেশনের পাশাপাশি যে কল ডিটেলস রেকর্ড কলকাতা পুলিশের হাতে এসছে তাতেও দেখা যাচ্ছে যে ঘটনা অর্থাৎ 25 তারিখ রাত্রি 10:50 পর থেকে গ্রেপ্তার হওয়া অর্থাৎ 26 তারিখের 7:20 আগে পর্যন্ত একাধিক ব্যক্তির সাথে তারা কথা বলেছেন, যার মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নিজে। এছাড়া কাদের সঙ্গে কথা বলেছিলেন এই মনোজিৎ বা বাকি 2 অভিযুক্ত, সমস্তটাই এই মুহূর্তে তদন্তের আওতায়। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। পুলিশের নথিতেই মনোজিৎদের প্রভাবশালী তকমা। ধৃতরা অত্যন্ত প্রভাবশালী বলে পুলিশ দাবি করছে। আদালতে ধৃতদের প্রভাবশালী বলে দাবি পুলিশের। কসবা ল কলেজে গণধর্ষণ মামলায় 6টি নতুন ধারা, গণধর্ষণের পাশাপাশি অপহরণের ধারা ধৃতদের বিরুদ্ধে, গণধর্ষণের ধৃতদের বিরুদ্ধে অপহরণেরও ধারা যোগ। ছাত্রীকে জবরদস্তি ক্যাম্পাসে আটকে রাখায় অপহরণের ধারা, মোট 9টি ধারায় মামলা রুজু পুলিশের। আর এই গণধর্ষণের তদন্তে পুলিশেই আস্থা। গণধর্ষণে সিবিআই তদন্ত চায় না নির্যাতিতার পরিবার। জনস্বার্থ মামলায় অন্তর্ভুক্ত হতে চায় পরিবার। হাইকোর্টে আইনজীবী নিযুক্ত নির্যাতিতার বাবার। কাল শুনানি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।